আচ্ছা, তো শুরু হয়েছে। আমাদের ওপেন হয়েছে, তোমরা জয়েন করে ফেলো। আমাদের আজকে একটু বিলম্ব হলো, একটু প্রযুক্তিগত কারণে। তোমরা তাড়াতাড়ি জয়েন করো, আমরা আর মানে ঠিক আর 2-3 মিনিটের ভিতরে শুরু করে দিব। পারভেজ কবির এটা রেডি হয়ে গেছে, অসুবিধা নাই। একটু সমস্যা হয়েছিল। তাসিন শাওন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা দ্রুত জয়েন করো, তাহলে আমরা শুরু করে দিতে পারবো। একটু অসুবিধার জন্য আমি দুঃখিত, একটু বিলম্ব হলো, তার জন্য দুঃখিত। অসুবিধা নেই। আমি আমার পুরো বিষয়টা তোমাদের সাথে যেটা বলেছিলাম, যে 1 ঘন্টা, এটা 1 ঘন্টা না, এটা আমি একটা পূর্ণ ক্লাস হিসাবেই করব। তোমাদের পুরো বিষয়টা আমি আলোচনায় আনবো। তো তোমরা তাড়াতাড়ি আসো। তো আসছো, ধন্যবাদ যারা তাড়াতাড়ি আসতেছো। হ্যাঁ, তোমরা লিখছো। আমি আবারও বলছি, আমি দুঃখিত যে আমরা 7:15 বলে একটু দেরি হয়ে গেল। এটা মানে সুব্রতের ওখানে ইন্টারনেটের একটু স্লো ছিল, সেই জন্য একটু বিলম্ব হচ্ছিল। তো ওটা ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। আমরা ঠিক এক্ষুনি শুরু করে দেব। হয়েছে, বসো। তোমরা জানো যে আমি তোমাদেরকে বলেছি যে আমি ফেসবুক লাইভ নেব। তো সে ফেসবুক লাইভে আমি তোমাদের আজকে একটা বিষয় ঠিক করে দিয়েছি। সেটা হলো আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমি, তোমরা যারা 41-এ রিটেন পরীক্ষা দেবে, আমি আশা করব যে তোমরা বোধহয় লিখে আসতে পারবে বা লিখে আসার সুযোগ পাবে। আমি তোমাদের আজকে আগামী আরো 3টা ক্লাসের নোটিশ দিয়ে দেব, রুটিন দিয়ে দেব, কি কি বিষয় পড়াবো সেগুলো বলে দেব। আর তোমরা আমাকে একটু দয়া করে প্রশ্ন করবে তোমরা কি জানতে চাও। কারণ এখানে
যে বিষয়টা আসে সেটা হলো আমি কি কি বিষয় পড়াবো সেটা একটা ব্যাপার। আবার এই যে যেমন তোমরা যারা জয়েন করতেছো এখনো তোমরা খুব প্রশ্ন করনি, তো প্রশ্ন করবে, তোমরা পরে প্রশ্ন করবে। যখন প্রশ্ন করবে তখন দেখা যাবে যে আহ, ধীরে ধীরে এটা উঠে যায়। যদি উঠে যায়, আমি তোমাদের আগে একটু বলছি, আমি আমার এই জায়গাটায় আমি আমার মোবাইল নাম্বার দিয়ে রাখলাম। যদি দেখো যে ওখানে আমাকে, আমি তোমার কথা, আমি অনেক সময় ওরকম হয়েছে যে একজন প্রশ্ন করেছো, দেখতে দেখতে তার নামটা চলে গেছে, আমি আর উত্তর দিতে পারিনি, দেখতে পারিনি। তো ওই জন্য তোমরা কেউ আমাকে ফোন করবে, ফোন করে বলো, তাহলে আমি উত্তর দেব। এখানে তোমাদের বিষয়টাকে আমি বেশি প্রাধান্য দেব। আমি তোমাদেরকে বলছি সেটা হলো, আমি তোমাদের সাথে 4টা ক্লাসের শিডিউল করেছি। সেই শিডিউলে আজকে আমি তোমাদের সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নিয়ে আলোচনা করব, বাংলাদেশ অ্যাফেয়ার্সে। এরপরে আমরা আগামী 24/5 সোমবার সন্ধ্যা 7টায় আমরা বিষয় চয়েস করেছি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। তারপরে আমি 31 তারিখ সোমবার তোমাদের টার্গেট করেছি আমাদের ভিশন 2041 রূপকল্প 2041। এরপরে আমি তোমাদের 7 জুন সোমবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেটা চয়েস করেছি জো বাইডেনের পররাষ্ট্রনীতি। এই 4টে বিষয় চয়েস করার কারণটা হলো এই 4টে বিষয়ের মধ্যে মিনিমাম 25টা প্রশ্ন আলাদা করে পড়ার সুযোগ আছে। অর্থাৎ এর ভিতরে মিনিমাম 25টা ক্লাস আমরা আলোচনায় নিয়ে আসতে পারব। তখন তুমি বুঝতে পারবে যে কিভাবে ছোট করা যায়, কিভাবে অনেকগুলো বিষয়কে একসাথে নিয়ে আসা যায়। তাহলে এখন আমরা বলছিলাম যে আমরা চলে আসবো আমাদের জায়গায়। আমরা বলছিলাম স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। আর তোমরা দয়া করে যারা যে প্রশ্ন করবে একটু লিখে রেখো, তারপরে আমাকে লিখে জানিও। তারপরে যদি দেখো যে আমি এখানে দেখতে পাইনি বা এখান থেকে এটা চলে গেছে, এগিয়ে গেছে, তখন দয়া করে আমাকে একটু ফোন করো। আচ্ছা, যাও, তারপরে গেল আমি তোমাদের যারা 43তম প্রিলিমিনারি পরীক্ষা দেবে তোমাদের ভিতরে, তাদের আগামী কালকে আমি ক্লাস নেব। আমি বাংলাদেশের অর্থনীতির উপরে তাদের ক্লাস নেব। তোমরা যারা আজকে রিটেন ক্লাসে অংশ নিচ্ছ, তোমরা যদি মনে করো যে প্রিলিমিনারি 43-এ তুমি আমার ওই ক্লাসে অংশ নেবে, আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটু অংশ নেবে। আমি অর্থনীতির উপরে পড়াবো। তারপরে তোমার এটা হলো কালকের বলছি। তারপরে 24 তারিখে তোমাদের সাথে আমি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নিয়ে আলোচনা করব। 25 তারিখ মঙ্গলবার আমি 43তম প্রিলিমিনারির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে আলোচনা করব। এরপরে 1 তারিখ মঙ্গলবার আমি 1905-এর বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1947 পর্যন্ত আলোচনা করব। আর 8 জুন মঙ্গলবার আমি ওদের সিনাই যুদ্ধের উপরে আলোচনা করব। তোমরা সবগুলো ক্লাসে অংশ নিতে পারবে। যত পড়বে, যত জানবে, তত ভালো। তো যাও, তোমাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তোমরা যারা অংশগ্রহণ করছো, যারা বিভিন্নভাবে দেখছো, আমি আজকে এই জায়গাটায় প্রথমেই আমি একটু
মানে বিনয়ের সাথে সই বলবো, অভিনন্দন জানাবো। তোমরা সবাই শরীফ স্যারকে চেনো, ইংলিশের টিচার। তোমাদেরকে আমি বাংলা ইংরেজি রচনা আমি নিশ্চিত করছি কমন পাবে, এবং শরীফের সাথে আমার কথা হয়েছে, আমি রচনা লিখে দিব কয়েকটা ইংরেজির জন্য। আমি তোমাদের সেই ইংরেজি রচনাগুলো দেব, সেগুলো শরীফের স্টুডেন্টরাও পাবে। আর আমি এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যারা অলরেডি আমার ছাত্র, যারা ক্লাস করছো, তারা জানো যে আমি কিভাবে পড়াতে চাই। এই কথাটি তোমরা আজকে যারা নতুন জয়েন করছো তাদের সম্পর্কে তাদেরকে একটু বলে নেব। সেটা হলো, মনে রাখবে তুমি বিসিএস পরীক্ষা দিচ্ছ। বিসিএস পরীক্ষা একটা সাধারণ জ্ঞান, এটা একটা ক্রিয়েটিভ এক্সাম। পরীক্ষার হলে বসে তৈরি করার মতো তোমার অবস্থাও নিয়ে যেতে হবে। আর সেটার জন্য তোমাকে যা যা জানতে হবে, বুঝতে হবে, সেগুলো আমি ক্লাসে তোমাকে বোঝাবো। ক্লাসে বোঝাবার পর তুমি বুঝলে কিনা, যেহেতু এখন তোমার সাথে আমি কথা বলতে পারছি না, এই সে ফেসবুকে সরাসরি কথা বলা যায় না, বাট জুমে কথা বলা যায়। তুমি বুঝলে কিনা আমি বুঝে নিতে পারি, দেন আমি কিছুক্ষণ পর রেকর্ডটা দিয়ে দিই এবং বলি যে আমি ক্লাসে আলোচনা করলাম, রেকর্ডটা পেয়ে তুমি তোমার মতো করে একটা নোট বানানো। তারপরে দেখো তো তুমি নিজে লিখতে পারো কিনা। যদি লিখতে পারো, আমি বলছি সেটা হবে তোমার নিজস্ব সত্তা। এরপরে আমি তোমাকে আমার লেখা নোটটা দেব, পিডিএফটা দেব। তার আগে বলে নেই, আমি তোমাকে প্রচলিত কোচিং সেন্টারের যে মানসিকতা, তারা শীট নিয়ে বসে আছে, বলে আছে আমি এত ক্লাস নেব, এতটা শীট দেব। আমি এই শীট মানসিকতা যাদের থাকবে, আমি নিশ্চিত করছি তারা বিসিএস এ ভালো করবে না। যারা ক্রিয়েটিভ মানসিকতা নিয়ে থাকবে, তারা শীটের উপরে নির্ভর করবে না, তারা পেপার পড়বে, তারা বই পড়বে, তারা আলোচনা শুনবে, তারা ফ্রেন্ড সার্কেলের সাথে গল্প করবে, গ্রুপ ডিসকাশন করবে, দেন তারা নিজেরা ক্রিয়েট করে পরীক্ষার হলে লিখে আসবে। কাজেই সেটা তোমরা করবে। তো আমি আশা করব যে তোমরা সেই জায়গাটায় চিন্তা করবে যে আমি তোমাদেরকে শিখাতে চাব এবং তোমরা শিখতে চাবে। আমার আর একটা সুযোগের কথা বলি, সেটা হলো আমি হোল টাইমার। আমি সকাল থেকে পড়ালেখা শুরু করি এবং এই যতক্ষণ পর্যন্ত চলে আমি পড়ালেখা করি, তোমাদের পড়াই। তোমরা যদি সাধারণ জ্ঞানে কখনো সমস্যায় পড়ো, তখনই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমাকে ফোন করতে পারো, তোমরা মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারো যে স্যার এই জায়গাটা বুঝতেছি না। যারা আমার ছাত্র তারা আমার সাথে প্রায় কথা বলে এবং তারা লিখে জানায়, স্যার এইরকম প্রশ্নের হলে কিরকম উত্তর করব, আমি চেষ্টা করি। অর্থাৎ তোমরা সার্বক্ষণিক আমাকে পাবে। আর আমি তোমাদের কমিটেড তোমাদের প্রতি, যে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়াবো। সো আমি ক্লাসের সংখ্যা বলেছিলাম 70 থেকে 80। এই 70 থেকে 80টা ক্লাসে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং রচনা বিষয় নিয়ে আলোচনা করব। আবারও বলছি, ক্লাসটা আমার কাছে মোটেও বিষয় না, আমার বিষয় হচ্ছে তোমার পরীক্ষার 7 দিন আগ পর্যন্ত আমি পড়াবো। তোমরা দেখো কিভাবে আমি তোমাদের ক্রিয়েট করি। এইবার আসো, আমার একটা কথা না বললে নয়। তোমরা যারা জয়েন করেছো তারা আমাকে এখানে পরে একটু লিখে জানিও। আর যদি লেখে না জানাতে আমি না দেখতে পাই, তোমাদের কাছে আমি অনুরোধ করব, আমাকে আজকে ক্লাসের পর অথবা কালকে একটু ফোন করে জানাবে। সেটা হলো, আমি 1991 সালে এভারগ্রিন নামে বিসিএস কোচিং সেন্টার শুরু করেছিলাম 13 বিসিএস দিয়ে। 29তম বিসিএস এ এসে আমি
কনফিডেন্সের সাথে আমরা একসাথে হই। তারপরে কনফিডেন্স 2015 সালে ভাগ হয়। আমি বেলাল আহমেদ রাজু পরিচালিত কনফিডেন্সের সাথে ছিলাম। কিভাবে ছিলাম এটা তোমাদের সাথে বর্ণনার বিষয় না। তোমরা আমার সাথে যদি কেউ কনফিডেন্সে ক্লাস করে থাকো বা আমার কথা শুনে কনফিডেন্সে ভর্তি হয়ে থাকো, আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি গত ডিসেম্বর মাসে কনফিডেন্স ছেড়ে দিয়েছি। কিন্তু আমি নানা কথা শুনতে পাই যেটা আমার প্রিয় ছাত্ররা আমার সাথে যাতে যোগাযোগ করতে না পারে এরকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়। সেটা হলো আমি নাকি বলে আসছি যে করোনা কালে আমি ক্লাস নেব না, করোনার পরে ক্লাস নেব। আমি নাম বলছি, তোমরা শুনে থাকবে। আমাদের একটা প্রিয় শিক্ষক তুহিন, ও বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ায়, ওকে একদিন আমি ফোন করেছি। তো তুহিনকে বললাম, তুহিন তুমি কি জানো আমি কনফিডেন্স ছেড়ে দিয়েছি? ভাই না তো, আমি এইভাবে জানি না, আমাকে বলা হয়েছে যে আপনি করোনার জন্য আপাতত ক্লাস নিচ্ছেন না। মিথ্যা কথা। 2 নম্বর হলো, আমাকে এক টিচার জানালো আমার ওয়াইফ নাকি ভারী অসুস্থ, আমি আমার ওয়াইফের দেখাশোনা করার জন্য আপাতত যাচ্ছি না, আমি পরে যাব। সেদিন এক ছাত্র ফোন করে জানলো, আমার সাথে কথা বললো, সেখান থেকে জানানো হয়েছে তাকে যে উনি সিনিয়র টিচার, ওনার করোনা হতে পারে, এই জন্য ওনাকে দিচ্ছি না ক্লাস, পরে দিব, তোমরা পাবে। আমি সবচেয়ে বড় উদাহরণ দিচ্ছি, সেটা হলো ওদের যে সবচেয়ে ছোট ভাই, তার লেখা আমার মোবাইলে রয়েছে। সে বলেছে তাকে জানানো হয়েছে, সে অনেকদিন পর জেনেছে আমি নেই। তার 2 বড় ভাইকে জিজ্ঞেস করেছে, বলেছে ভাবি অসুস্থ, এই জন্য স্যার আপাতত আসতেছে না। এই জন্য ও আমাকে কিছু বলেনি। আমি তোমাদেরকে বলছি, আমি কনফিডেন্স ছেড়ে দিয়ে এসেছি। রাজু আমার কাছ থেকে গ্যারান্টি হিসাবে, যাতে আমি কনফিডেন্স না ছাড়ি, আমার কাছে 10 লাখ টাকার একটা চেক নিয়েছিল। গত 3 মার্চ রাজু আমাকে তার অফিসে চেকটা দিয়েছে, আমাকে ফুল দিয়ে বিদায় দিয়েছে। আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। তোমরা যারা কনফিডেন্সের ছাত্র, আমার সাথে পরিচয় আছে, যদি আমার সাথে সাধারণ জ্ঞান পড়তে চাও, আমি তোমাদেরকে নিশ্চিত করছি আমি কনফিডেন্স থেকে বেরিয়ে এসেছি, জীবনে কনফিডেন্সে ফিরবো না। আমার ওয়াইফ, আমি দীর্ঘদিন যাবৎ পড়িয়ে যাচ্ছি, অথচ বলা হচ্ছে এই কথা, এই সমস্ত কথাগুলো তোমরা কেউ বিশ্বাস করবে না। আর আমি অনুরোধ করব, আমার নাম করে তোমরা কেউ কনফিডেন্সে যাবে না। কনফিডেন্সের সাথে আমার এই একাডেমিক কোনো রিলেশন নাই। সো তোমরা এই নামে যাবে না। তোমাদের যদি মনে হয় যে স্যারের কাছে আমরা জেনারেল নলেজ পড়বো, আমি জানি না, আমি দেখেছি কোন একটা কোচিং সেন্টারে ক্লাস বাংলা ইংরেজি সব মিলে 100 অমুকটা, আমি এক সাধারণ জ্ঞান পড়াবো 90টা, আমি এক সাধারণ জ্ঞান পড়াবো ওই পর্যন্ত। তাহলে যা দাঁড়ালো সেটা হলো, আমি ওখান থেকে চলে আসার অন্যতম কারণ হলো যে আমি মন খুলে পড়াতে পারতাম না। আমাকে বলা হলো একদিন 9 ডিসেম্বর 2020 যে স্যার আপনাকে যা দেয়া হবে 2 ঘন্টা যতটুক পারেন পড়াবেন, বলে আসবেন, আর নাই, আর নাই, এটাই শেষ। এভাবে কি সাধারণ জ্ঞান পড়ানো যায়? তো যাই হোক, আল্লাহ রহমতে আমি এখন তোমাদের দোয়ায়, তোমাদের আশীর্বাদে আমি এখন খুবই ভালো আছি। আমি তোমাদেরকে পড়াই, সত্যি আমি এখন খুবই স্বাধীন। আমি স্বাধীনভাবে পড়ি, স্বাধীনভাবে পড়াই, এবং আমি মন খুলে কথা বলি, মন খুলে তোমাদের কথা শুনি। তোমরা কথা বলো, তোমরা আমার সন্তানের মতো। আমি তোমাদের বাবার বয়সী, আমার মেয়ে ও বুয়েট থেকে পাশ করে পিএইচডি করতেছে আমেরিকায়, ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনই শেষের দিকে। এবং আমি একজন হতভাগা বাবা এই জন্য যে 2000 সালের 17 আগস্ট আমাদের ছেলে অয়ন, ও আমাদের ছেড়ে চলে যায়, আল্লাহ ওকে নিয়ে যায়।
ও কোথায় আছে আমরা জানি না, বলে বেহেশতে আছে। এই হতভাগা বাবা ভালো থাকে যখন তোমাদের সাথে থাকে, যখন তোমাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। তোমরা যারা আমার সাথে কথা বলেছো জানো যে আমি কখনো বিরক্ত বোধ কাকে বলে সেটা আমি জীবনে হইনি। কখনো আমার ভিতরে বিরক্ত বোধ থাকে না। অনেক আছে, যেমন সেদিন 11:30টার সময় একটা ছেলে ফোন করে বলতে, স্যার একটু কথা বলবো, যদি আপনি এখন না ঘুমান আমি একটু কথা বলবো, ডিস্টার্ব। আমি বলো, সে আমার সাথে 10 মিনিট কথা বলেছে। তোমরা আমাকে সবসময় পাবে, আমার সাথে সাধারণ জ্ঞানের জন্য তোমরা সবসময় আমার সাথে থাকতে পারবে। তো যাক, এই কথাগুলো আমি বললাম। আচ্ছা, এখন আসো, আমার কথা শেষ। এবার তোমরা, আমি তোমাদেরকে একটু একটু করে আগাবো এবং একটু কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে সবই আমি বলবো। চলে আসো, আমরা পড়ার মধ্যে চলে আসি। তোমরা একটু লেখো, একটু লেখো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তোমরা একটু লেখো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই কথাটা একটু লেখো, লিখে আমি তারপরে বলছি তোমাদের, সেটা হলো এটা আমার ধারণা তোমাদের রচনা আসার সম্ভাবনা বেশি। এরকম হতে পারে মুক্তিযুদ্ধের 50 বছর, হতে পারে স্বাধীনতার 50 বছর, হতে পারে সুবর্ণ জয়ন্তী, যেটাই হোক হতে পারে। আবার এই বিষয়ের সাথে একটু চিন্তা করে দেখো, একই সাথে মুজিব বর্ষ পড়েছে, তাহলে এর সাথে সম্ভবত মুজিব বর্ষেরও আমরা একটা সম্পর্ক খুঁজে পাব। অর্থাৎ আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা মুজিব বর্ষের বিষয়টি সম্পর্কেও একটা মিনিমাম ধারণা পেয়ে যাব। এরপরে যখন মুজিব বর্ষ পড়ব তখন সেটা আমি আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। এখন বিষয়টা হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এখানে দেখো, আমি সুবর্ণ জয়ন্তী কথাটা আপাতত বলছি না, স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের আজকে যে বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশটা 1971 সালে স্বাধীন হয়েছে। এর আগে 1947 সালে আরেকবার স্বাধীন হয়েছিল। তো তোমরা একটু মনে করো যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যদি আসে রচনা, তাহলে তুমি ভূমিকা লিখবে। আর একটা কথা শোনো, সেটা হলো যে কোনো প্রশ্নের উত্তরে কাঠামোগত একটা বৈশিষ্ট্য আছে, ভূমিকা, এরপর তুমি বর্ণনা করবে, বর্ণনার পর উপসংহার লিখবে। এইভাবে 3টা ভাগ করে লিখবে। আমি তোমাদেরকে বলছি, আমি একটু পরে তোমাদের এক একটা পয়েন্ট উল্লেখ করে বলবো, পয়েন্টটা লেখাবো, সেই পয়েন্টের উপরে আলোচনা করব। তাহলে আসো, এবার আমি চলে আসি যে আমাদের আজকে 50 বছর। আজ এই 50 বছর, এটা কিন্তু একটা জাতির জন্য খুব উল্লেখযোগ্য নয়। আমি এটা উপসংহারে তোমাদেরকে বলবো। তাহলে যা দাঁড়ালো সেটা হলো 1971 সালের 25 মার্চ যখন অপারেশন সার্চ লাইট শুরু হলো, তখন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং শুরু হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পর 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং 10 জানুয়ারি বিকেল বেলায় তিনি অধ্যাপক ইউসুফ আলীর কাছে হাতে লেখা শপথনামা পাঠ করে শপথ গ্রহণ করলেন এবং 11 তারিখে তিনি সংবিধানের অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। তারপরে 12 তারিখে উনি আবার ওই 11 তারিখে উনি আবু সাদাত মোহাম্মদ সাইমকে প্রধান বিচারপতি নিয়োগ করলেন
এবং অস্থায়ী সংবিধান আদেশের 10টা ধারার 10ম ধারায় বলা হলো প্রধান বিচারপতি রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথ পরিচালনা করবেন। তারপরে 12 তারিখে বঙ্গবন্ধু পদত্যাগ করলেন এবং মন্ত্রিসভা তার আগেই বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে। তারপরে বঙ্গবন্ধু শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতির কাছে, এরপরে সরকার গঠন করে। আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হলো যে 12 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশের যে সরকারটা শুরু করেছেন, সেই সরকার যে যাত্রা, সেই যাত্রাটা দেখো তো তোমরা শূন্য হাতে। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যদি তোমাকে লিখতে হয়, তোমাকে বলতে হবে আমরা যখন স্বাধীন হয়েছি তখন আমাদের শূন্য হাত ছিল, আমাদের কিছুই ছিল না। তোমাদেরকে যদি প্রশ্ন করার সুযোগ পেতাম, হয়তো তোমাদের লিখে বলতে হবে যে বঙ্গবন্ধু বা বাংলাদেশের আমরা প্রচুর সমস্যা, হিউজ চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয় অর্জন করে আত্মপ্রকাশ করেছে। এই বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল? কেউ যদি একটু বলতে পারো, একটু লিখে জানাও। এই স্বাধীন বাংলাদেশের সামনে, বঙ্গবন্ধুর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল? কেউ পারলে একটু লিখে জানাও। কেউ লিখবে না? নাকি আমার কথা? আচ্ছা, একটু লিখেছো? আচ্ছা, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাহমুদুল জিসান বলেছো, খুব ভালো কথা বলেছো। জাতিসংঘের সদস্য পদ পাওয়া, অর্থনৈতিক মুক্তি, এই যে দেখো প্রশ্নগুলো সব চলে যাচ্ছে। দেশ পুনর্গঠন, অর্থনৈতিক পুনর্গঠন, জাতীয় সেনাবাহিনী প্রত্যাবর্তন, গেটিং রিকগনিশন, খুব সুন্দর বলেছো। নাবিউল ইসলাম, ধন্যবাদ নাবিউল তোমাকে। খাদ্য ঘাটতি পূরণ, জনসংখ্যা সমস্যা, ইন্টারন্যাশনাল রিকগনিশন, হ্যাঁ ইও আরো ভালো বলেছো, খুব ভালো বলেছো। এই যে তোমরা যে কথা বলছো, জনসংখ্যা, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন, অর্থনৈতিক দুরবস্থা, খুব ভালো লাগছে যে তোমরা কথা বলছো। জনমত গঠন করা, খুব ভালো ভালো, ধন্যবাদ। শ্মশান বাংলাদেশকে সোনার বাংলা করা, নাব খান বলেছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তারপরে নুসরাত লতা বলেছো স্বাধীন দেশকে নিয়ে শূন্য থেকে শুরু করা, দেশটাকে পুনর্গঠন করা। বাস, তোমরা আর বলো না, এবার আসো। তোমরা সবাই জানো, তোমরা সবাই বলেছো প্রথম চ্যালেঞ্জটা ছিল, সেটা হলো সার্বভৌমত্ব অর্জন। প্রথম চ্যালেঞ্জটা ছিল সার্বভৌমত্ব অর্জন। তোমরা সব কথা লিখেছো, যেগুলো সবই আমাদের চ্যালেঞ্জ ছিল। আমি একটু পরে একটা একটা করে দেখাবো তোমাদের। এই কথাটা আমি কেন বললাম, কারণ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মধ্যে পার্থক্যটা। আমরা 71-এ স্বাধীন হয়েছি। তোমরা জানো যে 71 সালে সারা বিশ্বের মানুষ, সাধারণ মানুষ, নিপীড়িত মানুষ আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, বাট কোন দেশ আনুষ্ঠানিকভাবে আমাদের স্বীকৃতি দেয়নি। সর্বশেষ 1971 সালে 3 ডিসেম্বর যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে আক্রমণ করে এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন ভারত আমাদেরকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। তার আগে তোমরা জানো, আমি জানাবো যে
ভারত, ভুটান এদের স্বীকৃতি নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকে। ভুটান 6 তারিখ ভোর 5টায় তার বার্তার মাধ্যমে আমাদের স্বীকৃতি দিল এবং সকাল 10:30টায় লোকসভায় ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করল। 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে আসার আগে আমরা এই দুটো জাতির স্বীকৃতি পেয়েছি বিজয়ের আগে। বঙ্গবন্ধু ফিরে আসার আগে পৃথিবীর কোন জাতি আমাদেরকে স্বীকৃতি দেয়নি। আর সার্বভৌমত্ব তখনই হয়, তোমরা বলেছো আন্তর্জাতিক স্বীকৃতি, কয়েকটা ছেলে বলেছো, তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এভাবে কথা বললে। আর আবারও বলছি, তোমরা যারা ভর্তি হওনি আমি একটু পরে সেটাও বলে দেবো, ভর্তি হয়ে নেক্সট যখন ক্লাস করবে জুমে তখন আমার সাথে কথা বলতে পারবে। আমি দৃঢ় বিশ্বাস তোমাদেরকে ভালো লাগাতে পারবো। তোমরা যারা নতুন আজকে আমার সাথে ক্লাস করছো, যারা বিভিন্ন ভাবে কয়েক হাজার ছেলে মেয়ে ইতিমধ্যে আমার লেকচার শুনছো, আমার কাছে রিপোর্ট এসছে, কোনো জায়গা থেকে ফোন করে সব সুব্রতকে জানানো হয়েছে। তো আমি আশা করছি বহু হাজার ছেলে মেয়ে আমার এই ক্লাস দেখবে। আর তোমরা বলেছিলে, তোমরা যারা আমার ছাত্রছাত্রী জাকির স্পেশাল বিসিএস, আমার লেকচারের পর ওদের কাছে লিঙ্ক চলে যাবে, ওটা চলে যাবে। আর একটা ছেলে বলেছিলে ওই বিসিএস রিটেন একটা কি চ্যাম্পিয়ন কোচিং সেন্টার, তারাও আমাদেরটা বলেছে যে আপনারা লিঙ্ক দেবেন, আমরা প্রচার করে দেব। তো তারপর আমি শরীফের কথা বলেছিলাম, আমি আরেকটু বলি তাহসিন ডেলি সায়েন্সের টিচার। তারপর আমি একটু বলি সেটা হলো শাহিন ম্যাথস। ও তারপর আমি বলি এরকম আরো একজন ম্যাথ টিচার, তারা আমাকে প্রচন্ড ভাবে সহযোগিতা করছে, প্রচন্ড ভাবে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা, আমরা সবাই মিলে ভালো করি, এটাই আমরা চাইবো এবং আমরা মিলেমিশে তোমাদেরকে পড়াবো। এই যে শরীফের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই আন্ডারস্ট্যান্ডিং বলছি শরীফের ছেলে মেয়েরাও আমার কাছ থেকে সব রচনা পাবে। আবার শরীফ বা ইংরেজিতে ট্রান্সলেট করে দিবে, সে ইংরেজিতে খুবই ভালো, তোমরা অনেকে শরীফের স্টুডেন্ট আসো, সে করে দেবে। তো যেটা বলছিলাম সেটা হলো আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব দুটো শর্ত রয়েছে, তোমরা সে কথাগুলো বলেছো। একটা হলো তোমার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন। আমার যদি পৃথিবীর কেউ স্বীকৃতি না দিত তাহলে কিন্তু আমি বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতাম না, পারতাম না। 2 নম্বর হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে সদস্য পদ লাভ করা, আন্তর্জাতিক সংগঠনের সদস্য পদ লাভ করা। এইবার আসো, তোমরা ভালো করে জানো যে 71-এর মুক্তিযুদ্ধ শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ ছিল এরকম কিছু নয়। এই যুদ্ধ আঞ্চলিক, এই যুদ্ধ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রভাব ফেলেছিল। আমেরিকা, চীন, সৌদি আরব সহ অনেক দেশ আমাদের বিপক্ষে ছিল সরাসরি। সোভিয়েত ইউনিয়ন, ভারত এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো আমাদের পক্ষে ছিল। এই যে বাস্তবতা, এই বাস্তবতা দেখো তো 1972 সালে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি গ্রহণ করা এই সার্বভৌমত্বের জন্য বড় চ্যালেঞ্জ ছিল কিনা? তাহলে আমি কথা কি বোঝাতে পেরেছি যে আমার বাংলাদেশের প্রথম সমস্যা কি ছিল? তা তোমরা 1 নম্বর একটু লিখে রাখো যে আমাদের মানে স্বাধীন দেশের চ্যালেঞ্জ, স্বাধীন দেশের চ্যালেঞ্জ দেখে 1 নম্বর লেখো সার্বভৌমত্ব অর্জন। সেখানে আমি তোমাদেরকে বলবো যে 1972 সালের 13 জানুয়ারি বঙ্গবন্ধু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঘোষণা করলেন, বললেন ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতিতে বাংলাদেশ এগোচ্ছে, এখন এগোচ্ছে, চলছে এবং চলবে। এবং সেই নীতির কারণে, এবং বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন আমি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন করব। 71 সালে যে মুসলমান দেশগুলো আমাদের বিপক্ষে ছিল, আমরা কিন্তু তাদের বিপক্ষে ছিলাম না, আমরা ট্রু শব্দ করিনি, কারণ তাদেরকে ভুল বুঝানো হয়েছে। পরে যখন তারা ঠিক বুঝেছে তখন তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে।
এবং তোমরা জানো যে বঙ্গবন্ধুর জীবদ্দশায় সৌদি আরব, সুদান, ওমান এবং চীন এই চারটি ছাড়া আর পৃথিবীর সকল দেশ আমাদের স্বীকৃতি দিয়েছিল। তাহলে আমরা সেই স্বীকৃতির বিষয় কি হয়েছে, 1972 সালের 18 এপ্রিল আমরা কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছি। আমরা 1973 সালের সেপ্টেম্বর মাসে আলজেরিয়াসে ন্যাম শীর্ষ সম্মেলনে আমরা ন্যামের সদস্যপদ লাভ করেছি। যে সম্মেলনে 9 সেপ্টেম্বর বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে। কিছুক্ষণ পর ফিদেল ক্যাস্ট্রো ওনার সাথে দেখা করতে এসেছিলেন। দেখা করে উনি বলেছিলেন যে বঙ্গবন্ধু আপনি গুলি খাওয়ার জন্য প্রস্তুত হন, কারণ আপনি শোষিতের পক্ষে কথা বলছেন। তারপর উনি সাংবাদিকদের বলেছিলেন আমি হিমালয় পর্বত দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, সাহসিকতা ও বীরত্বে ইনি শ্রেষ্ঠ। এভাবে আমার হিমালয় পর্বতমালাও দেখা হয়ে গেল। যাও, এভাবে আমরা ন্যামের সম্মেলন সদস্যপদ পেলাম। 1974 সালে ফেব্রুয়ারি মাসে 23 তারিখে আমরা লাহোরে বসে ওআইসির সদস্যপদ পেলাম। তার একদিন আগেই পাকিস্তান আমাদের স্বীকৃতি দিল। তারপরে 74 সালের 17 সেপ্টেম্বর আমরা জাতিসংঘের সদস্যপদ পেলাম। এর মধ্য দিয়ে দেখো তো আমাদের এই পররাষ্ট্রনীতির বা সার্বভৌমত্বের বিষয়টা নিশ্চিত হলো কিনা। বাস, তাহলে 1 নম্বর বিষয়টা এটা একটু তোমরা চিন্তা করো। 2 নম্বর তোমরা যেটা লেখো, 2 নম্বর যেটা লিখবে, লেখো খাদ্য ঘাটতি। খাদ্য ঘাটতি, শুধু লেখো খাদ্য ঘাটতি, আর কিছু লিখতে হবে না। তোমরা শোনো, তোমরা সবাই জানো যে 1971 সালে যখন আমরা দেশ স্বাধীন করি তখন আমাদের 7.5 কোটি মানুষ ছিলাম। আমাদের খাদ্যের প্রয়োজন ছিল 1.5 কোটি মেট্রিক টন। আমাদের উৎপাদন ছিল এই তোমার প্রায় 1 কোটি মেট্রিক টন, অর্থাৎ 4 থেকে 5 মিলিয়ন মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। সেই সময় বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে সহযোগিতা চেতে হতো। আমরা এই খাদ্য ঘাটতির কারণে আমাদেরকে কি কথা, আমাদের খাদ্য ঘাটতি এর পাশাপাশি তোমাদেরকে আমি একটু পরে 3টা শব্দ বলবো, যে 3টা শব্দ তোমরা বুঝতে পারলে বিসিএস এর যে কোনো জায়গায় লিখতে পারবে। আমি একটু পরে বলছি। সেটা হলো হেনরি কিসিঞ্জার, সে যে কথাটি বলেছিল যে বটমলেস বাস্কেট। এই বটমলেস বাস্কেট বলার পিছনে কারণ ছিল এই খাদ্য ঘাটতি, অর্থাৎ আমাদের জনসংখ্যা এবং আমাদের খাদ্য উৎপাদন এর মধ্যে সামঞ্জস্য নেই। আমাদের জনসংখ্যা বেশি, খাদ্য উৎপাদন কম। সে কারণেই তিনি বলেছিলেন যে এই দেশটাকে কিছু দিয়ে লাভ নেই, ওটা তলায় ঝুড়ি নাই, ঝুড়ির তলায় বটম নাই বা তলা নেই, পড়ে যাবে। এই কথা তিনি বলেছিলেন। এই যে কথাটা, এই কথাটা বলতেন না, তাহলে দাঁড়ালো হলো আমাদের জনসংখ্যা বেশি, খাদ্য উৎপাদন কম। এইটা আমাদের বিরাট সমস্যা ছিল। দ্বিতীয়ত হলো তোমার জাস্ট ফল্যান্ড, তারপরে তোমার কি বলবে যে আরেকজন গবেষক, তারা বাংলাদেশ টেস্ট কেস ডেভেলপমেন্ট শিরোনামে একটা বই লিখে ফেললেন। সেই বইতে বললেন বাংলাদেশ কখনোই উন্নয়ন করতে পারবে না এই জনসংখ্যা নিয়ে, কারণ তখন আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3%। তাহলে 71 সালে আমাদের যে জনসংখ্যা ছিল, ধারণা করা হচ্ছিল 20 বছরে সেই জনসংখ্যা আমাদের দ্বিগুণ হবে, কিন্তু উৎপাদন আমাদের সেটা হবে না। তাহলে আমাদের দেশটা ভয়ঙ্কর একটা দিকে যাচ্ছে। এই জন্য তারা আতঙ্কিত ছিল, আশঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশ কখনো উন্নয়ন করতে পারবে না। আজকে আমি সুবর্ণ জয়ন্তী বছরে বলছি, আজকে 50 বছরে দাঁড়িয়ে বলছি,
বাংলাদেশ 2010-11 অর্থ বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আজকে গত বছর বাংলাদেশ ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বে চতুর্থ থেকে তৃতীয় ধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। তাহলে ওই যে জাস্ট হল্যান্ড এবং যারা তোমরা ম্যালথাস বাদের নাম শুনেছ, সে ম্যালথাসে বাদে বিশ্বাসীরা এও বলেছে বাংলাদেশের জনসংখ্যার একটা টাইম বোমার উপরে বসে আছে, যে কোনো মুহূর্তে বাস্ট হবে, তখন সারা বিশ্বকে খাদ্য নিয়ে এ দেশটাকে সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে সেই দেশটায় খাদ্য উৎপাদন কেন এত বাড়লো? প্রতি বছর আমার পয়েন্ট মিনিমাম 5% করে জমি কমে, জনসংখ্যা বেড়ে আজকে প্রায় 17 কোটি। আমরা গত বছর ধান গম মিলে বাংলাদেশে প্রথম 4,03,00,000 মেট্রিক টন খাদ্য অর্থাৎ গম এবং চাল উৎপাদন করেছি। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম 4 কোটি ঘর অতিক্রম করা। ইট ইজ হিউজ অ্যাচিভমেন্ট আমাদের এই সুবর্ণ জয়ন্তীতে। তাহলে আমরা 72 সালে যে সমস্যা ছিলাম সেটা কেটে গেছে এবং আগামীতে এই সমস্যা থাকবে না, আরো ভালো হবে। তাহলে তুমি এটা লিখতে পারো। তাহলে 2 নম্বর আমরা বললাম খাদ্য ঘাটতি। তাহলে তুমি কি প্রমাণ করতে পারবে না? এখানে কিন্তু সব কথা তুমি লিখতে পারবে না। যেমন ধরো ওই যে আমাদের গবেষণা প্রতিষ্ঠান বিরি, বাড়ি, বিনা, এগুলো নাম শুনেছ। জয়দেবপুরে বিরি আছে, তার পাশেই বাড়ি আছে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। 1972 সালে ঢাকায় বাংলাদেশ তোমার নিউক্লিয়ার এগ্রিকালচার ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার করা হয়েছিল। সেটা 1975 সালে বঙ্গবন্ধু ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেছেন। এই প্রতিষ্ঠানগুলো গবেষণা করে তারা প্রতিনিয়ত নতুন নতুন জাত উদ্ভাবন করছে এবং সেই জাতগুলো উচ্চ ফলনশীল জাত, এবং যেখানে আমার 1 বিঘা জমিতে 1 হেক্টর জমিতে যে ধান হতো এখন তার যে অনেক বেশি হয়। এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো যদি তুমি জানো তাহলে 50 বছরটা তোমার কাছে মনে হবে যে হ্যাঁ আমরা মোটামুটি পেরেছি। এবার আসো, সেটা হলো স্বয়ংভরতা। 3 নাম্বার লেখো। স্বয়ংভরতা কথাটা লেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে 1 নম্বর আমি বলছিলাম সেটা হলো আমার সার্বভৌমত্ব অর্জন করা প্রয়োজন ছিল, সেটা বঙ্গবন্ধু করে গেছেন। আজকে সেই সার্বভৌম দেশ পৃথিবীতে চলছে এবং অনন্তকাল চলবে, যতদিন বাংলাদেশ থাকবে এবং অনন্তকাল থাকবে। আমরা দ্বিতীয় বলেছি আমাদের খাদ্য ঘাটতির দেশ ছিল, সেই খাদ্য ঘাটতির জন্য বিশ্বের অনেক গবেষক আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ইভেন তোমাদেরকে বলি পাকিস্তানের লোকজন বলতো বাংলাদেশ টিকে থাকতে পারবে না, ওরা আবার আমাদের সাথে যোগ দেবে। আমি তোমাদেরকে জানাচ্ছি সেই পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে উনি বলেছেন যে উনি উনার দেশকে সুইডেন বানাবেন। তখন ওই দেশের সংবাদ মাধ্যম গণমাধ্যমে অনেক কথা হয়েছে, উপসম্পাদকীয় লেখা হয়েছে, ইভেন পাবলিক পর্যন্ত বলে আমাদেরকে সুইডেন নয় হামকো বাংলাদেশ বানা দেগা। এটা তোমার জন্য বড় সাকসেস যে আজকে পাকিস্তানের জনগণ বলে যে আমাকে সুইডেন বানাতে হবে না, আপাতত তুমি বাংলাদেশ বানায় দাও। তোমরা একটু মনে রাখো কথাটা। এই যে জায়গাটা আসলো সেখান থেকে এসে আমরা 3 নম্বরে আসলাম। 2 নম্বরে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বললাম, আমরা হয়েছে সেটা। আচ্ছা, তারপর স্বয়ংভরতা শুনে নেবে একটু। সেটা হলো 2011 সালে অমর্ত্য সেন আমাদের দেশে এসছে। ওনাকে বলা হলো যে আমরা তো খাদ্যের শস্যে হয়েছি, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তখন তিনি বলেছিলেন স্বয়ংসম্পূর্ণতা এবং স্বয়ংভরতা এক নয়। উনি ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন স্বয়ংসম্পূর্ণতা হচ্ছে চাল,
আটায় সংসদ, কিন্তু চাল আটার থেকে আমরা মানুষ কার্বোহাইড্রেট পাই, আমরা ভিটামিন, প্রোটিন, এগুলোর জন্য আমার যা প্রয়োজন, ভিটামিন, প্রোটিন সহ যা যা প্রয়োজন, খনিজ পদার্থ, খনিজ লবণ, এগুলো যেখান থেকে পাবো সেগুলো হলো মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। তোমরা বোধহয় আমার সাথে একমত হবে, বাংলাদেশ এখন জানো তোমরা সবজি উৎপাদনে তৃতীয়, বাংলাদেশ এখন ফল উৎপাদনে অষ্টম, আলু উৎপাদনে সে বেশ ভালো অবস্থানে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো বছরে একটা মানুষ 104টা ডিম খেতে বলেছে ওয়ার্ল্ড, মানে হুতে। তোমার কি মনে হয় বছরে একজন মানুষ 4টা ডিম খায়, 104টা ডিম খায়, না বেশি খায়? তোমরা বোধহয় আমার সাথে একমত হবে, বেশি খায়। আমাদের 2008 সালে মাংস উৎপাদন হতো 14 লাখ মেট্রিক টন, গত বছর উৎপাদন হয়েছে 72 লাখ মেট্রিক টন। আমাদের চাহিদা হচ্ছে 70 থেকে 70.5 লাখ মেট্রিক টন। আমরা এটা সাকসেস হয়েছে। আমাদের দুধে আমরা এখনো একটু ঘাটতি রয়েছে। তাহলে এই যে শুধু কার্বোহাইড্রেট নয়, ব্যালেন্স ফুড, এখন দেখো তো আমরা ব্যালেন্স ফুড পাওয়ার প্রায় কাছায় গেছি কিনা, বোধহয় তোমরা একমত হবে আমরা সেখানে পৌঁছেছি। এটা হচ্ছে আমার সুবর্ণ জয়ন্তী। কথায় তুমি এটা বলবে, তাহলে সুবর্ণ জয়ন্তীতে তুমি 3 নাম্বার এই কথাটি বললে। এরপরে তুমি যেটা বলবে সেটা হচ্ছে দারিদ্রতা। 4 নাম্বার দিলে এখন দারিদ্রতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দারিদ্রতা নিয়ে আমি তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই পরীক্ষায় লিখতে পারবে। আমি যখন তোমাদের ক্লাসে দারিদ্রতা নিয়ে পড়াবো তখন অন্তত 4 ভাগে ভাগ করে 4টা প্রশ্ন পড়াবো দারিদ্রতা নিয়ে। সেটা কি কি পড়াবো সেটা আমি বলছি, বলে দেব। এখন আসো, আমরা যখন স্বাধীন হয়েছি তখন আমাদের 88% মানুষ দরিদ্র সীমার নিচে ছিল, এবং বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র হার বাংলাদেশে। এই দেশটা টিকে থাকবে, সমস্যা হবে, এটাই স্বাভাবিক ছিল। এজন্যই তারা এই সংখ্যাটা প্রকাশ করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের উদ্যোগ। এই উদ্যোগের ভিতরে আমি তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হলো যে আমাদের এখন এই দারিদ্রতা কমলো কেন? কমে এখন আমাদের কোভিডের কথা আমরা পরে বলবো। গত বছর আমাদের 20.5% এসছে, আর চরম দারিদ্রতা 10.5% এসছে। এটা এসছে। তাহলে এখন আমাদের দেশের চরম বা ব্যাপক দারিদ্রতা নেই, এটা কমেছে। এই কমার পেছনে কারণটা, এই কমার পেছনে যে কারণগুলো তোমরা বর্ণনা করবে, এটা এখানে বর্ণনা করবে না, শুধু তুমি বলবে। সেটা হলো আমাদের দেশে কৃষি বিপ্লব হয়েছে। আজকে আমি দেখলাম খবরের কাগজে, সেটা হলো তোমার হিলিতে বোরো ধান উৎপাদন হয়েছে, এবং উৎপাদন 1 বিঘা জমিতে খরচ হয় 8 থেকে 10,000 টাকা, এবং প্রতি বিঘা জমিতে ধান উৎপাদন হয় মিনিমাম 24 মণ ধান উৎপাদন হয়, এবং তারা এখন 900 থেকে 1000 টাকা ধান বেচতেছে। অর্থাৎ 24,000 টাকা দিয়ে বিক্রি করার সুযোগ আছে, যা উৎপাদন খরচ তার 10,000 টাকা। আমার দেখে খুব ভালো লাগলো, খুশি হলাম যে কৃষকরা যদি ভালো থাকে তাহলে দেশ ভালো থাকবে। তাহলে কৃষকদের ভালো থাকতে হবে। আর উৎপাদনের দাম যদি না পায়, তোমরা জানো যে 1929 সালে সেই হুবার মার্কিন প্রেসিডেন্ট, যার সময় আমেরিকায় গ্রেট ডিপ্রেশন শুরু হয়েছিল, যেটি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1933 সালে ক্ষমতায় এসে উনি নিউ ডিল কর্মসূচি দিয়ে আস্তে আস্তে সেখান থেকে পরিত্রাণ পেয়েছিলেন। সেই সূত্রে এখনো আমরা চলছি।
তাহলে এখন যা দাঁড়ালো সেটা হলো এই যে দারিদ্রতা কমার পিছনে এই কৃষি বিপ্লব ভূমিকা রেখেছে। তারপর তোমার যোগাযোগ ব্যবস্থার চিন্তা করে দেখো, আগে কেন উৎপাদন বাড়েনি, কেন কেউ হয়তো একটু সবজি লাগিয়েছে নিজে খাবার জন্য, বিক্রির জন্য, কারণ যোগাযোগ ব্যবস্থা ছিল না। এখন সে সকালবেলা তার গাছের লাউ কেটে নিয়ে সে আধা ঘন্টার ভিতরে শহরে চলে যেতে পারে, সে বেশি দামে বেচতে পারে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে বিধায় মানুষের উৎপাদনশীলতা বেড়েছে, উৎপাদন সক্ষমতা বেড়েছে, আর ফলে আয় বেড়েছে। আয় বাড়ার ফলে তার দারিদ্রতা কমেছে, তার চাহিদা বেড়েছে। আয় না থাকলে মানুষের চাহিদা বাড়ে না, আয় থাকলে চাহিদা বাড়ে। দেখবে তোমরা এখন এই যে কোভিডের সময়, যেমন আজকে তুমি যদি পেপার পড়ে দেখবে, আজকেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তোমরা দেখি কেউ বলতে পারো কিনা বলো তো, আজকে কত লক্ষ কৃষককে 2,500 করে টাকা G2P, গভর্নমেন্ট টু পাবলিক, দেওয়া শুরু হয়েছে। 3 দিনের ভিতরে দেওয়া হবে। দেখি কেউ জানো কিনা, দেখি একজন বলো তো যে আজকে কৃষকদের, এর আগে আরো 37 লক্ষ মানুষকে 2,500 করে টাকা দিয়েছে, আবার আজকে শুরু হলো কৃষকদেরকে দেওয়া। কেউ কি বলবে কত লক্ষ? আহ 2,500 কোটি টাকা, আমি এটা তো বলে দিছি না, 2,500 টাকা কত লক্ষ। হ্যাঁ ভালো বলেছো আয়ুব, ধন্যবাদ আয়ুব, খুব ভালো বলেছে আয়ুব। বলেছে 98 লক্ষ শ্রমিককে 2,500 করে টাকা দেওয়া হবে। অর্থাৎ মানুষের হাতে টাকা গেলে তার চাহিদা বাড়ে, আর চাহিদা যদি না বাড়ে তাহলে সে বাজারে যাবে না, বাজারে না গেলে বাজারে উৎপাদন বাড়বে না, উৎপাদন না বাড়লে বাজারে পণ্য আসবে না, আর পণ্য না আসলে আমার শ্রমিক ছাঁটাই হবে, আরো সমস্যা হবে। এ কারণে আমাদেরকে এই চিন্তাটা করতে হচ্ছে যে কি করা যায়। তাই যা বলছিলাম যোগাযোগ ব্যবস্থা, রেমিটেন্স খেয়াল করো। তোমরা কি দেখেছো এই 10 মাসে বাংলাদেশে, মানে গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আমাদের রেমিটেন্স কত বিলিয়ন ডলার এসছে? এগুলো দেখতে হবে তোমাদের, এগুলো দেখতে হবে, এগুলো দেখে দেখে বলতে হবে। কারণ তোমরা জানো যে রেমিটেন্সকে আমাদের বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন। 20.6 বিলিয়ন ডলার রেমিটেন্স এসছে এই এপ্রিল পর্যন্ত। এই রেমিটেন্স আসার ফলে আমাদের গ্রামের প্রান্তিক যারা রেমিটেন্স গুলো পাঠায় তাদের সম্পদের পরিমাণ বাড়ছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে। আর ক্রয় ক্ষমতা যখন বাড়ে তখন চাহিদা বাড়লেই ক্রয় ক্ষমতা বাড়ে। অর্থাৎ টাকা না থাকলে চাহিদা বাড়ে না। তোমার হাতে এখন টাকা আছে 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনা, তোমার চাহিদা হবে। কিন্তু তোমার কাছে টাকা নেই 2 লাখ টাকা, তুমি 20 লাখ টাকা গাড়ি কিনা চিন্তা করতেছে, এটা চাহিদা নয়। তার যেটা দাঁড়ানো সেটা হচ্ছে রেমিটেন্স আমার করেছে। এবার আসে এনজিও বাংলাদেশের দারিদ্র কমাবার জন্য ভূমিকা রেখেছে। এরপরে বিশ্বায়নের ফলে যে উন্মুক্ত নীতিমালা সরকার গ্রহণ করেছে সেই 90 দশকের শুরুতে, সে বিশ্বায়নের ফলটায় আমাদের যে মুক্ত বাজার অর্থনীতি গ্রহণ করায় মানুষের কর্মসংস্থান প্রচুর বেড়েছে, ফলে মানুষের আয় বেড়েছে। আয় বেড়ে যাওয়ার ফলে মানে তার ক্রয় ক্ষমতা বেড়েছে। এই জন্য বিশ্বায়ন আমাদেরকে ভারী উপকার করেছে বলতে হবে। এর ফলে দারিদ্র কমেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সাফল্য আছে, আবার চ্যালেঞ্জও আছে, আমি একটু পরে বলছি। পোশাক শিল্পে কর্মসংস্থান, এটা আমাদের দারিদ্রতা কমিয়েছে। তারপরে সরকার দারিদ্র বান্ধব প্রকল্পে অর্থ যোগায়। আমি জানি না তোমাদের বাড়িকার রংপুর বা গভীর সে কুড়িগ্রাম আছে কিনা এই অঞ্চলে, জানো ওখানে একসময় মন্দা ছিল,
একসময় মন্দা ছিল, দুর্ভিক্ষ ছিল। এখন সেখানে যখন কাজ থাকে না, তখন সেই দারিদ্র বান্ধব কাজ করা হয় প্রতি বছর। আর সেখানে আমাদের বিড়ি একটা নতুন জাত উদ্ভাবন করেছে, যে জাত 100 দিনের মধ্যে ঘরে দান আনতে সাহায্য করে। এই জাতটি সেখানে হয়, ফলে সারা বছর কৃষক কাজ করে। এরপর তোমার কি বলবে যে মেগা প্রকল্প, এই মেগা প্রকল্পের উপর আমি তোমাদেরকে নিশ্চিত করছি, লিখে রাখতে পারো। মেগা প্রকল্পের উপরে তোমাদের লিখতে হবে। আমি তোমাদেরকে আরো বলছি, এমনও হতে পারে পদ্মা সেতু রচনা আসতে পারে। তোমরা একটু খেয়াল রেখো, আমি তোমাদেরকে সবই দেব। একটি বাড়ি একটি খামার প্রকল্প, যা আমাদের দরিদ্র মানুষকে দরিদ্র সীমার উপরে উঠে আনতে সাহায্য করছে। এবার আসো, তারপরও বাংলাদেশে এখন কত পার্সেন্ট মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে? 5 ভাগের 1 ভাগ। এটা কি তুমি সাধুবাদ জানাবে? আমি সাধুবাদ জানাবো না, আমি সাধুবাদ জানাতে পারবো না যে আমার 20% মানুষ এখনো দরিদ্র সীমার নিচে। অর্থাৎ আমরা যদি 17 কোটি মানুষ হই, তাহলে আমার 3 কোটি মানুষের উপরে আমরা এখনো দরিদ্র। এটা আমি কিভাবে মেনে নেব? সঙ্গত কারণেই আমাকে বলতে হচ্ছে, আমার দারিদ্র মুক্ত বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো কি। তার মানে আমার দারিদ্র মুক্ত হতে চ্যালেঞ্জ আছে। এটা কিন্তু আলাদা প্রশ্ন, এই প্রশ্ন না, আমি আলাদা লেখাবো তোমাদের দারিদ্রে। এইবার আসো, আজকে আমরা সুবর্ণ জয়ন্তী, তোমরা একটু লেখো গৃহহীনদের 5 নাম্বার লেখো, গৃহহীনদের গৃহদান। গৃহহীনদের গৃহদান, এই কথাটি শুধু লেখো, তারপরে কথা শোনো। গৃহহীনদের গৃহদান। তাহলে 1 নাম্বার আমরা লিখেছিলাম সার্বভৌমত্ব অর্জন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। দ্বিতীয় চ্যালেঞ্জ খাদ্য ঘাটতি। তৃতীয় চ্যালেঞ্জ স্বয়ংভরতা অর্জন। চতুর্থ চ্যালেঞ্জ দারিদ্রতা। পঞ্চম, আমরা 71 সালে 47 লক্ষ ঘর বাড়ি পাকিস্তান আর্মি পুড়িয়ে দিয়েছিল, ভস্ম করেছিল। তারপরে এই অবস্থায় ধীরে 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 আসলো। তোমরা কি জানো যে বাংলাদেশে এই গৃহ, মানে যাদের গৃহ নেই তাদের পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্প নামে একটা প্রকল্প আছে? কত সালে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে? পীযূষ কর্মকার, তুমি $45 বিলিয়ন, এটা বোধহয় রিজার্ভের কথা বলেছো। আর সাগর সরকার, হ্যাঁ সাগর সরকার, তুমি ঠিক বলেছো, 206 কোটি 70 লাখ। হ্যাঁ সাগর, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি একেবারে কাটায় কাটায় জানো। এরকম যারা জানবে তারা লিখতে পারবে এবং ভালো করবে না। আবার আয়ুব, তুমি 2000 মিলিয়ন ডলার বলেছো, ঠিকই বলেছো। আর একটু প্লাস বললে ভালো হতো। যাও, বলেছো। হ্যাঁ 2002 থেকে। আয়ুব, তুমি যথার্থ বলেছো, ধন্যবাদ। আয়ুব বলেছে 2002 থেকে নয়, সেটা হলো, আমি তোমাদের বলছি, এটা হলো তোমার 1997 সালে হয়েছিল। কক্সবাজারে ঘূর্ণিঝড়ে অনেক বাড়িঘর ভেঙে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেখে খুব দুঃখ প্রকাশ করে উনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন আশ্রয়ণ প্রকল্প। এরপরে সেই আশ্রয়ণ প্রকল্পের উপরে তোমাকে লিখতে হবে। এরপরে আসো, তোমরা জানো এই আমাদের এক হলো মুজিব বর্ষে বলা হচ্ছে, আবার আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 8,85,622টি পরিবারকে ঘর বাড়ি দেওয়া হবে। এর মধ্যে 23 জানুয়ারি 2021 শেখ হাসিনা 66,189টি গৃহহীন পরিবারকে গৃহ দান করেছেন, এবং আরো চলছে
এই বছরের মধ্যে এই 8 লক্ষ, অর্থাৎ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছরে আমাদের বড়ই খুশির সংবাদ যে বাংলাদেশে কোনো গৃহহীন থাকবে না, গৃহহীন থাকবে না। তাহলে আমরা এখানেও বোধহয় একটা কথা বলতে পারলাম। এরপর আমরা চলে আসি, সেটা হলো তোমরা ভূমির কথা লিখলে, এরপর 6 নম্বর লেখো উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ, শুধু এই কথা লেখা, আর কিছু লিখতে হবে না, তো পরে তোমরা রেকর্ড শুনে এটা পারবে। উন্নয়নশীল দেশ লেখো। আচ্ছা আচ্ছা, যাও, এটা আমার ধারণা তোমরা সবাই জানো। সেটা হলো যে এক সময় বাংলা বিশ্বের সব দেশকে বলা হতো উন্নত অথবা উন্নয়নশীল, স্বল্পোন্নত বলা হতো না। কিন্তু উন্নয়নশীল দেশের মধ্যে অতি দরিদ্র দেশগুলোকে 1971 সালে জাতিসংঘ তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেই লক্ষ্যে লিস্ট ডেভেলপড কান্ট্রি নামে একটা গ্রুপ করে 22টা দেশ নিয়ে আমরা বাংলাদেশ 75 সালে তার অংশ হই। এই পর্যন্ত 52টা দেশ এলডিসি ভুক্ত হয়েছে। 3টা পূর্ব শর্ত, মাথাপিছু আয়, মানব সম্পদের উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এই 3টা সূচকের নির্ধারিত কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির মান, নির্ধারিত মান অর্জন করতে পারলে সে উন্নয়নশীল দেশ হওয়ার মর্যাদা অর্জন করে। আমরা 2018 সালে সেই মর্যাদাটা অর্জন করেছি। আবার 2021 সালে দ্বিতীয়বার আমরা ঘোষণা পেয়েছি যে আমরা আমাদের যোগ্যতা ধরে রাখতে পেরেছি। আমরা 2 বছর এক্সটেনশন করে 24 সালের জায়গায় 27 বছর, 26 সালে আমরা হয়তো চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশ হব। আমরা উন্নয়নশীল দেশ নিয়ে আলাদা নোট তোমাকে পড়তে হবে, আলাদা প্রশ্ন পড়ে যেতে হবে যে উন্নয়নশীল দেশ হলে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, এই কনসেপশনে। আপাতত তুমি এইটুক সন্তুষ্ট হচ্ছ যে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আমরা উন্নয়নশীল দেশ হওয়ার মর্যাদা অর্জন করেছি। আমি আবার বলছি, এটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো। এবার 7 নম্বরে আসো, বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন, শুধু বিদ্যুৎ উৎপাদন লিখে লেখো। বিদ্যুৎ উৎপাদন কথাটা লিখবে শুধু। এবার আসো, সেটা হলো তোমরা পাকিস্তান আমলে আমাদের পূর্ব পাকিস্তানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল 400 মেগাওয়াট। 400 মেগাওয়াট। যখন পাকিস্তানি বাহিনী দেখলো যে তাদের পরাজয় অনিবার্য, তখন তারা সেগুলো সব ধ্বংস করে ফেলে। তারপরে ডিসেম্বর মাসের 16 তারিখে সকালবেলায় বাংলাদেশ ব্যাংকে যে টাকা ছিল সেই টাকা বের করে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এভাবে আমাদেরকে ধ্বংসপ্রাপ্ত করেছে এবং তারা আত্মসমর্পণ করেছে। এই যে জায়গাটা বললাম সেটা হলো আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল না। আমরা 2010 সালে এসে বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা গ্রহণ করেছি, যে পরিকল্পনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি 2021 সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 100% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিবে এবং 2021 সালের মধ্যে আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। তোমরা জেনে খুশি হবে, ইতোমধ্যে আমরা 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করে ফেলেছি, টার্গেট এক্সিড করেছি এবং 99.5% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছায় গেছে। তাহলে বোধহয় সুবর্ণ জয়ন্তীতে আমরা এই কথাটি বলতে পারি যে আজকে প্রত্যেকটা মানুষের ঘরে বিদ্যুৎ আছে। আর বিদ্যুৎ থাকলে মানুষ বিনিয়োগ করা উৎসাহী হয়, আর বিনিয়োগ করলে তার আয় বাড়ে,
আয় বাড়লে আমার জিডিপি বাড়বে, জিডিপি বাড়লে আমি বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী হব। তো কাজেই যা যা করার দরকার আমাদের সেগুলো করতে হচ্ছে। এবার তোমরা 8 নম্বর দিয়ে লেখো, পরিকল্পনা কমিশন গঠন। পরিকল্পনা কমিশন গঠন, পরিকল্পনা কমিশন গঠন লিখে তোমরা একটু শুনে নেবে। বঙ্গবন্ধু 10 জানুয়ারি ফিরে আসলেন এবং 31 জানুয়ারি উনি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য পরিকল্পনা কমিশন গঠন করলেন। তোমরা জানো সেই পরিকল্পনা কমিশন পরিকল্পনা প্রণয়ন করে চলছে, মানে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে চলছে। আমরা প্রতি বছর অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ্রহণ করি। আমরা 1973 থেকে 78 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছি। সেখান থেকে শুরু করে এখন আমরা 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চলছি। এই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছাড়াও বাংলাদেশের ইতিহাসে 2টি পার্সপেক্টিভ প্ল্যান গ্রহণ করা হয়েছে। একটা হলো রূপকল্প 2021, 2010 থেকে 2021। এই 2021 মানে হলো দুটো কনসেপশন, একটা হলো আমার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর একটা হলো মুজিবের শতবর্ষ। এই দুটোকে লক্ষ্য করেই রূপকল্প 2021। আমরা সেই রূপকল্প 2021-এ কি কি টার্গেট করা হয়েছিল এবং কতটুকু সাকসেস হয়েছে সেটা আমরা জানতে চাইব এবং সেটা আমরা জানবো। তাহলে আমরা এই পরিকল্পনা কমিশনের বিষয়টি নিয়ে চিন্তা করার সুযোগ পাবো। এরপরে তোমরা দেখলে যে আমরা ধারাবাহিকভাবে আমরা সুবর্ণ জয়ন্তীতে এসে কোথায় দাঁড়িয়েছি। এরপরে লেখো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ, এই যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বিধায় আজকে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা পড়ছো, ক্লাস করছো। 2008 সালে 12 ডিসেম্বর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা নির্বাচনের ইস্তেহার ঘোষণা করলেন। সেই নির্বাচনী ইস্তেহারে উনি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কর্মসূচি দিয়েছিলেন এবং 2021 সালে আমাদের সুবর্ণ জয়ন্তীতে যেখানে যাওয়ার কথা ছিল তোমরা জেনে খুশি হবে, 2018 সালের মার্চ মাসে আমরা সেই জায়গায় টার্গেট পৌঁছে গেছি। এখন বাংলাদেশে তোমার 3 ভাগের 2 ভাগ উপজেলা এবং 3 ভাগের 2 ভাগ ইউনিয়ন ব্রডব্যান্ড ইন্টারনেট চলে গেছে এবং প্রতিটা গ্রামে ইন্টারনেট গেছে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট যাওয়া মানে আরো দ্রুত গতিতে যাওয়া, আরো দ্রুত গতিতে ইন্টারনেট যাওয়া, সে কাজ চলছে। ইনফো সরকার 1, ইনফো সরকার 2, ইনফো সরকার 3। আমি তোমাদের একটা কথা বলি, এই যে ডিজিটাল বাংলাদেশ, আমার ধারণা 3টা বিষয় তোমাদেরকে জানতে হবে। একটা হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে তোমার ধারণা কি, কতটুকু জানো। দেখো, আমার মনে হয় এটা প্রশ্ন হতে পারে, রচনাও হতে পারে। 2 নম্বর হলো ডিজিটালের জন্য অন্যতম লক্ষ্য হলো দেশের দুর্নীতি কমানো। আর দুর্নীতি যদি কমাতে হয় তাহলে গভর্নেন্স গড়ে তুলতে হবে। তাহলে গভর্নেন্স আমার মনে হয় তোমার রচনা আকারে পড়তে হবে। একদিকে ডিজিটালাইজেশন হচ্ছে, অপর দিকে দেখো তো আমাদের এই যে এর ফলে এই জায়গায় নানা ধরনের করাপশন বাড়ছে কিনা, নানা ধরনের সমস্যা বাড়ছে কিনা, এটাকে কি বলে? সাইবার ক্রাইম। নাহলে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে না, এগুলো সব সাইবার ক্রাইম। তাই সাইবার ক্রাইমও তোমাকে আলাদা করে পড়তে হবে। 3টা, একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, একটা হচ্ছে গভর্নেন্স, আর একটা হচ্ছে সাইবার ক্রাইম। এই 3টা তোমাদেরকে আমি রচনা দেব, এটা তোমরা পড়বে।
আচ্ছা, এরপরে লেখো যোগাযোগ ব্যবস্থা, 10 নাম্বার শেষ, লেখো যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থায় তুমি আমাদের মেগা প্রকল্প, আমাদের যোগাযোগ ব্যবস্থার কি উন্নয়ন, কত কি হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো জানো কি না সেটা তোমার কাছে জানতে চাইবে। তোমরা একটু শুনবে আমার কথা। সেটা হলো, আমি সবসময় তোমাদেরকে শেখাতে চাই, আমি ভূমিকায় যা বলি সেখানে বর্ণনার কথাগুলো উল্লেখ করি, আমি ভূমিকায় এই কথাগুলো উল্লেখ করব, বর্ণনায় আমি 1 থেকে 10 পর্যন্ত রচনায় এগুলো বর্ণনা করব, কারণ 40 নাম্বারের রচনা, এটাকে চিন্তা রাখতে হবে। 3 নাম্বার হলো ভূমিকা বর্ণনায় তুমি যা যা লিখেছ উপসংহারে তুমি তা লিখবে না। এবার আসো, তাহলে এরকম প্রশ্ন হলে আমরা উপসংহারে কি লিখব? আমি তোমাকে বলছি, পরিশেষে বলবো, আমরা বাংলাদেশের জনগণ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি এবং 2021 সালে 50 বছর হলো। একটি স্বাধীন জাতি হিসাবে এটা দীর্ঘ সময় নয়। আমেরিকার জনগণ মনে করে আমরা তো সেদিন 1776 সালে স্বাধীন হয়েছি, যা হোক আমরা 50 বছর আমরা যা অর্জন করেছি তা নিয়ে আত্মতৃপ্তিতে ভুগলে আমরা পথ হারিয়ে ফেলব। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি প্রথমে পজিটিভ, দেন আই থিঙ্ক আমার চ্যালেঞ্জ আছে। এখন আমি যদি এই নিয়ে 50 বছর আমার এ হয়েছে, তা হয়েছে, এই নিয়ে যদি আমি খুশি হয়ে থাকি, তাহলে কি আমি সঠিক পথে থাকলাম না পথ হারিয়ে ফেলবো? বোধহয় তোমরা আমার সাথে একমত হবে, আর পথ হারিয়ে ফেলবো। তাই বাংলাদেশ আগামী দিনে অব্যাহত অগ্রযাত্রা ধরে রাখার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এটাই সত্য যে একটি জাতি এগোতে হলে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। বাংলাদেশ 2015 সালে বিশ্ব ব্যাংকের অ্যাটলাস কনভার্সন সিস্টেমে মাথাপিছু আয়ের ভিত্তিতে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে। বাংলাদেশ আগামী 2030 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জন তার নির্ধারণ করেছে। বাংলাদেশ ভিশন 2041 এ উন্নত দেশ হওয়ার লক্ষ্য স্থির করেছে। ডেল্টা প্ল্যানের মাধ্যমে 6টি হটস্পটে 2030 সালের মধ্যে 80টি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে প্রায় 3 লাখ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এগুলো সবই ভালো, তবে অর্জনের চ্যালেঞ্জ রয়েছে। দেশের মানুষ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারবে, এই হোক সুবর্ণ জয়ন্তীর প্রত্যাশা। তাহলে সুবর্ণ জয়ন্তীর শেষে তুমি উপসংহারে তুমি একটা সুন্দর প্রত্যাশা লিখলে যে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা 2030 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ হব, আমরা 2041 সালে উন্নত দেশ হব, আমরা 2030 সালে ডেল্টা প্ল্যানের 80টা প্রকল্প বাস্তবায়ন করব, আমরা 2100 সাল মধ্যে ডেল্টা প্ল্যান সাকসেস করব। এই যে পরিকল্পনাগুলো, এগুলো সাকসেস করবে তোমরা, কারণ তোমরা এই জাতির তরুণ সন্তান, তোমরা এটা করবে। তো আমি এবার তোমাদের কথা প্রশ্ন শুনবো, তার একটু বলি। সেটা হলো, আমার মোবাইল নাম্বার তোমরা একটু লিখে নিয়েছো না আশা করি। আমরা আমাদের রিটেল, এটা হলো 4100 টাকা, আর প্রিলিমিনারি এটাও 4100 টাকা। কিন্তু কোভিড এর কারণে এটা 20% ডিসকাউন্ট চলছে, এটা 25% ডিসকাউন্ট চলছে। আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো। তো এখানে যারা রিটেলে যারা ভর্তি হবে তাদেরকে 3200 টাকা দিতে হবে, এর সাথে তোমার যে পাঠানো খরচ সেটা দিতে হবে। আর 41-43 রিটেলে যারা ভর্তি হবে তাদেরকে 3000 টাকা দিতে হবে, সাথে খরচের টাকাটা দিতে হবে। এইটা একটু মনে রাখবা। তোমরা যারা ভর্তি হতে চাও, বলা যায় না এটা কতদিন থাকবে,
তোমরা যদি মনে হয় যারা নতুন যারা পুরন তারাও ক্লাস করছো, তোমরা যদি মনে করো যে ভর্তি হবে তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য এখন রিটেনে তোমাকে দিতে হবে হলো ৩,২০০ টাকা, আর সাথে হয়তো যদি নগদে পাঠাও তাহলে হয়তো ৩০টা টাকা লাগবেই। আর একটা কথা হলো, যদি তোমরা ফ্রেন্ড সার্কেল 5 জন একসাথে ভর্তি হও তাহলে আর একটু ডিসকাউন্ট আছে, সেটা আমি এখন বলছি না। তোমরা যদি কেউ 5 জন বন্ধু ভর্তি হও বলো, আমি তখন বলবো যে তোমাদেরকে আমি এই টাকাটা কমাই নিই। এই হলো আমার আজকের আলোচনা, আজকের কথা। তাহলে আগামী যেদিন আমরা পড়ব সেদিন আমরা গুরুত্বপূর্ণ ইস্যু বলছি, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। সেটা যখন পড়বে তখন তুমি ফিলিস্তিনের কথা বলবে, ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবে, তারপরে তুমি কি বলবে যে মানে ওখানকার যত ভূ রাজনীতির বিষয়গুলো রয়েছে সেখানে কয়েকটা প্রশ্ন পড়তে হবে। সেখানে সিরিয়া নিয়ে পড়তে হবে, ইয়েমেন নিয়ে পড়তে হবে, এবং তোমাকে আমি সেদিন একেবারে মধ্যপ্রাচ্যের কনসেপশনটা ক্লিয়ার করে দেব। আমি জানি না তোমার মধ্যপ্রাচ্য সম্পর্কে ধারণা আছে কিনা। তোমরা কি জানো মধ্যপ্রাচ্য কখন থেকে মধ্যপ্রাচ্য হয়েছে, বা মধ্যপ্রাচ্য নামটা প্রথম কত সালে হয়েছে? আচ্ছা, আমার মনে হয় আমি আর তোমাদের প্রশ্ন উত্তর চাচ্ছি না, তোমরা আমাকে প্রশ্ন করো। এখানে আমি দেখতেছি মিথুন চন্দ্র বিশ্বাস, তুমি বলছো ডেল্টা প্ল্যান কতটা ইম্পর্টেন্ট। তুমি খেয়াল করো যে আমরা পৃথিবীতে সবচেয়ে বড় বদ্বীপ, এই বদ্বীপ হওয়ার কারণে আমাদের ডেল্টা প্ল্যান বড়ই জরুরি, এবং এটা এই ডেল্টা প্ল্যান করে সাকসেস হয়েছে নেদারল্যান্ড, এবং তাদের সহযোগিতায় আমরা এই প্ল্যানটা করেছি। এটা তোমাকে রিটেনে পড়ে যেতে হবে বাবা, তুমি এটা পড়ে যাবে এবং এটা ভারী উপকার হবে। আচ্ছা, এরপর যদি আচ্ছা আয়ুব বলছো অনেক সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ। তারপর সজীব পাল, স্যার রিটেন ব্যাচের ক্লাস টাইম। আচ্ছা, রিটেন ব্যাচের ক্লাস টাইম একটা কথা বলি, সেটা হলো আমাদের ক্লাস টাইম হচ্ছে 3টা 5টা আর হলো 7টা 9টা। 3টা 5টা আর হচ্ছে 7টা 9টা। তবে এই ফেসবুক লাইভ ক্লাস এটা এই 7টা 9টায় হবে। এই যে 3 দিন তোমাদের সামনে, এটা 7টা 9টায় হবে। এখানে মীরা বলছো মাহবুব নামে একজন স্যার ছিলেন যিনি বিজ্ঞান পড়াতেন কনফারেন্সে, 3 দিন ওনার ক্লাস করেছিলাম। উনিও টাইম বাউন্ড করে পড়াতেন না, তিনি দিনের ক্লাসে বিজ্ঞানের অনেক বেসিক জানতে পারছিলাম। পরে শুনি কনফিডেন্স নাকি ওনাকে বাদ দিয়ে দিয়েছে, উনি নাকি শিডিউল অনুযায়ী। যাও, এখন শুনবে তোমরা, যেহেতু আমি এখানে, তোমরা একটা কথা মনে রাখবে, একটা কথা পরিষ্কার, আমি কনফিডেন্স ছেড়ে দিয়েছি, কনফিডেন্সের জীবনে যাব না। কালকে কি হবে আমি জানি না, তুমি কি করবে তুমিও জানো না বাবা। তবে আমি এইটা তোমাকে নিশ্চিত করছি যে আমি কনফিডেন্সে যাব। কাজে তোমরা কারো কথা শুনবে না যে ফারুক স্যার কেন আসেন। ফারুক স্যার ওখান থেকে চলে আসছে, আমি ওইগুলো তোমাদের সাথে বলবো না। তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, তোমরা স্টুডেন্ট, আমরা টিচার। আমি একসময় আমার নিজের প্রতিষ্ঠান ছিল, এখন আমার নিজের প্রতিষ্ঠান, আমি আমার এভারগ্রিন নাম দিয়েই এই তোমাদেরকে অনলাইনে পড়াচ্ছি। ওখানে লেখা আছে আমার প্রতিটা কাগজে প্রতিষ্ঠাতা এভারগ্রিন। সো আমি ভেরি মাচ হ্যাপি, তোমাদেরকে পড়াচ্ছি, স্বাধীনভাবে পড়াচ্ছি, মুক্ত মনে পড়াচ্ছি, এবং আমি আশা করি যে তোমাদেরকে বোঝাতে পারবো। তোমরা এই রেকর্ডটা একটু মনোযোগ দিয়ে পড়বে। এবার তোমরা আমাকে প্রশ্ন করো মধ্যপ্রাচ্য নামটা কবে হয়েছে স্যার। এটা হয়েছে হলো 1902 সালে প্রথম একজন আমেরিকান, উনি
নৌবাহিনীর একজন অফিসার, উনি মধ্যপ্রাচ্য নামকরণ করেছিলেন, বাট ওনার নামের সাথে সঙ্গতি রেখে আজকের মধ্যপ্রাচ্য না। তোমাদের আজকের মধ্যপ্রাচ্য আমি একটা ম্যাপ দেখায় বোঝাই দিব যে মধ্যপ্রাচ্য কিভাবে হলো। এটা প্রথম বিশ্বযুদ্ধের আগে কিন্তু মধ্যপ্রাচ্য নামে কিছু ছিল না, জানো তোমরা? প্রথম বিশ্বযুদ্ধের আগে মধ্যপ্রাচ্য নামে বলেছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীরা ইরানের পূর্ব প্রান্ত থেকে মিশরের পর্যন্ত এই এলাকাটাকে তারা মধ্যপ্রাচ্য বলে আখ্যায়িত করে। তা আমি সেটাও বুঝাই দেব যে আগে যখন মধ্যপ্রাচ্য বলা হতো না তখন কি প্রাচ্য বলা হতো। এবং এমন এক সময় আমাদের বাংলাদেশ, ভারত, আমাদের পাকিস্তান, ভারত, এগুলোকেও মধ্যপ্রাচ্য বলা হতো। তো যাক, এখন আমরা প্রকৃত অর্থে আমাদের দৃষ্টিভঙ্গিতে মধ্যপ্রাচ্য যেটাকে বলি সেটা হবে আমাদের কাছে এক ধরনের, সেটা হচ্ছে পশ্চিম এশিয়া। কিন্তু যেহেতু পশ্চিম এশিয়া এস্টাবলিশ না, আমরা বলবো, কিন্তু আমাদেরকে লিখতে হবে মধ্যপ্রাচ্য। আচ্ছা, একজন কি বলছো? অনেক ভালো লাগলো স্যার। বিশ্বাস মিথুন চন্দ্র, রিটেন অ্যাডমিট হতে ইচ্ছুক, বাংলাদেশ আন্তর্জাতিক পড়াবেন নাকি শুধু? না না না, আমি বলছি বাংলাদেশ অ্যাফেয়ার্স 200, মিথুন, বাংলাদেশ অ্যাফেয়ার্স 200, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 100, একটা ইংরেজি রচনা 50, একটা বাংলা রচনা 40, এই 390 নাম্বার পড়াবো। 900-র মধ্যে 390 নাম্বার আমি পড়াবো। আমি তোমাদেরকে নিশ্চিত করছি, আমি তোমাদেরকে পরে আমি তোমাদের সব দেখাবো। আমি গতবার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমার 92 নাম্বার প্রশ্ন এসছে। আমার সেই সমস্ত তোমাদের যে শীট আমি দিয়েছিলাম, সেই সমস্ত শীট আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো, প্রশ্ন দেখাবো। এই যে প্রশ্ন, এই যে আমার শীট দেখো, এই যে প্রশ্ন দেখো, এই যে শীট দেখো, এই যে প্রশ্ন দেখো, এই যে শীট দেখো। কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলে এসছি, ক্লাসে ভাইবা যখন নিয়েছি আমি ভারী কষ্টে আছি। সেটা হলো আমি ওই নোটগুলো না ক্লাসে বুঝাতে পারি, শুধু বলা হলো স্যার আপনি নোট দেন, শীট দিয়ে দেব। আচ্ছা, আমি শীট তৈরি করেছি, আমি, এটা কি তোমার না আমার? ওই শীটটা আমার। আমি যদি তোমাকে বুঝিয়ে দিতে পারি যে এইরকম লিখতে হবে, দেখো তো এই যে 10টা পয়েন্ট যদি মনে রাখতে পারো, তোমরা বোধহয় আমার সাথে একমত হবে। মোহাম্মদ শফিক, তুই কি বলছো? আমি পরে বলছি। বাংলাদেশের বিদ্যুৎ প্রকল্প গ্যাস নির্ভর। 2030 সালের মধ্যে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে স্যার 100% বিদ্যুৎ পেলেও সেটা টেকসই হবে। আচ্ছা, এই তুমি ভালো কথা বলেছো। তোমার নাম হচ্ছে শফিক। শফিক, তুমি একটু শোনো। সেটা হলো আমরা ভারত এবং মায়ানমার থেকে পিছায় আছি। আমরা 2012 সালে মায়ানমারকে ইট লসে পরাজিত করে এবং 2014 সালে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে ভারতকে পরাজিত করেছি। এবং আমরা সাগরে মোট 26টা ব্লক করেছি। এই 26টা ব্লকের মধ্যে 11টা হলো অগভীর আর 16টা হলো গভীর। সমুদ্রে আমরা তেল গ্যাসের অনুসন্ধানের জন্য করেছি। আমরা বাংলাদেশ বড়ই পিছিয়ে আছে। সেটা হলো যে মায়ানমার অলরেডি সে যে জায়গা পাইছে সেখান থেকে গ্যাস উত্তোলন করে পাইপলাইন এসে চীনে পাঠাচ্ছে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। বাট উদ্যোগ হয়েছে, যেটা 4 বছর একটা ফাইল আটকা ছিল, সেটা হয়েছে। আমাদের গ্যাস উৎপাদন হবে। এবং আমাদের দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে, তোমাদের যখন পরিবেশ নিয়ে পড়াবো তখন জানবে যে কার্বন নিঃসরণ হয় এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে, এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে। তোমরা কি জানো যে কবে সে তোমার লিডার্স সামিট হয়ে গেল? কেউ বলতে পারবে লিডার্স সামিট কবে হলো? নির্জন সরকার, ফার্স্ট 1 days অফ জিও বাইডেন পড়তে চাই, ফার্স্ট 100 days। আচ্ছা, ভালো বলেছ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যে বিদ্যুতের কথা বলছো,
সেটা হলো আমরা অলরেডি বলছিলাম যে 2021 সালের মধ্যে 24,000, 30 সালের মধ্যে হলো তোমার 40,000, 2021 সালে হলো 24,000, 2030 সালে হলো 40,000। এই যে 16,000 মেগাওয়াট, এটার উৎপাদনের অলরেডি সমস্ত কিছু চলছে, হয়ে যাবে। আর বাকিটা হওয়ার আগে আমরা গ্যাসও পেয়ে যাব। তবে হ্যাঁ, এখন আমাদের নজর দিতে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতে। এখন গবেষণা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি কিভাবে করা যায়। পিছিয়ে থাকবে না মোহাম্মদ শফিক, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুমি নিশ্চিত থাকো, তোমার নেতৃত্বেই বিদ্যুৎ উৎপাদন হবে, তুমি এদেশের মানুষের জন্য কাজ করবে, পারবে। হ্যাঁ, এইবার বলছো আয়ুব, এটা 21-22 নয়, 22-23 এপ্রিল লিডার সামিট হলো। সেই সময় সব দেশ যারা গিয়েছে তারা বিদ্যুতের নবায়নযোগ্য জ্বালানি মানে কার্বন নিঃসরণ কখন নিউট্রাল করবে এ ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিয়েছে। এ ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলবো, এরপরে নোট লিখবো, এরপরে আপনি বুঝাই দিব। আচ্ছা, তাহলে দাঁড়ালো। আর কোনো প্রশ্ন করবে কেউ? বলো। পীযূষ কর্মকার, হ্যাঁ ঠিক বলেছ। মোহাম্মদ শফিক, ইনশাল্লাহ স্যার দোয়া করবেন। ধন্যবাদ, দোয়া থাকবে, সহযোগিতা থাকবে। তাহলে আমার মনে হয় যে তোমরা এখন ঈদের আমি অনুরোধ করেছি তোমাদের, যেভাবে মানুষ বাড়ি যাচ্ছে এটা বোধহয় টেলিভিশনের সাংবাদিকরা বলছে মরণ যাত্রা। উচিত হচ্ছে না। ঈদ আসবে আবার, জীবন গেলে জীবন আর আসবে না। কোনোভাবে যদি ভারতের এটি বাংলাদেশে ঢুকেছে, তারা অলরেডি ধরা পড়েছে বিধায় এই পর্যন্ত, তারপর আর কোনো বিস্তার ঘটেনি। কিন্তু যেভাবে বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করার জন্য বাড়িতে যাচ্ছেন, কত পথ হেঁটে, কতটুকু গাড়িতে, ফেরিতে নেওয়ার কথা যা তা নিতে পারছে না মানুষের যন্ত্রণায়। তোমরা যেখানে আসো সেখানে থাকো, ঈদের দিন যা পারো নিজেরা করে খেও। তোমাদের যারা আছে বাড়িতে যেতেই হবে এমন নয়। আর যদি বাড়িতে থাকো তাহলে সাবধানে থেকো। গ্রামেও তুমি মানে স্বাস্থ্যবিধি মেনে চলবে। হ্যাঁ, ভালো বলেছো মিল্টন চন্দ্র বিশ্বাস। আমি বলছি জো বাইডেনের পররাষ্ট্র নীতি, এটা আমি পড়াবো 7 জুন। 7 জুন, তাহলে মনে রেখো। আগামী ক্লাসে হলো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, তারপরের ক্লাসে হলো ভিশন 2041, তারপরে ক্লাসে হলো জো বাইডেনের পররাষ্ট্র নীতি। এবার তোমরা আমি আশা করব যে তোমরা যদি ভালো লেগে থাকে একটু জানাবে, ফোন করবে, একটু কথা বলবে। আচ্ছা, রেখা রায় বলছো স্যার নাম্বারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সে তুমি একটু তুমি এটা আবার দেখো, আমি আবার পরিষ্কার করে মাঝখানে লিখে দিচ্ছি। জিরো 191111325995। এই নাম্বারটা আমার বিকাশ, রকেট, নগদ সবই একটা নাম্বার। 0188799130। এটা কোনো টাকা আসবে না। তোমাদের যারা টাকা পাঠাবে এই নাম্বারে পাঠাবে। তোমরা টাকা পাঠাবার সঙ্গে সঙ্গে আমি একটা আইডি দিব,
তারপরে তোমার আমার সে রিকোয়েস্ট পাঠাবে ফ্রেন্ড লিস্টে, ফ্রেন্ডের জন্য। তারপরে তোমার ওখান থেকে তোমাকে আমি অ্যাড করে নেব, অ্যাড করে নিয়ে তারপরে তুমি আমার সাথে ফর্মালি যোগ হয়ে যাবে। এই আর আমি আশা করছি যে রেজাল্টের পর আমি হয়তো নতুন একটা ব্যাচ করব, সেটাও শুনে রাখো। নতুন একটা ব্যাচ করব, সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 3টে থেকে 5টা। এখন যেটা আছে সেটা হচ্ছে শনি সোম বুধ 3টে থেকে 5টা। তোমরা এখন যদি 3টা করতে চাও ওখানেই করবে, আর যখন এটা শুরু হয়ে যাবে তখন তুমি রবি মঙ্গলবারে চলে আসবে। আর যারা প্রথম দিকে ক্লাস করনি তারাই রবি মঙ্গলবারে ক্লাস করে নিতে পারবে। তাহলে আমরা নতুন একটা ব্যাচ করব, আশা করছি তোমাদের সহযোগিতায়। রবি মঙ্গল বৃহস্পতি, এই শুক্রবারও থাকবে এটার সাথে। রবি মঙ্গল বৃহস্পতি এবং শুক্র 3টে থেকে 5টা, তোমাদের 4 দিন হবে। আর আগের ব্যাচে 3 দিন করে হচ্ছে। আমি তোমাদের ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কোর্স প্ল্যান দিয়ে দিব। তারপরে যারা এই ব্যাচেই করবে, ধরো 7টা 9টাই করবে, তখন তোমাকে আমি 3টা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর রেকর্ড পাঠাবো। তুমি ওটা দেখবে, পড়বে, পিডিএফ পাবে। দেন যদি কোনো জায়গা না বোঝো একটু লেখে আমাকে ফোন করবে, স্যার আমি এই জায়গাটা বুঝিনি, আমি তোমাকে বুঝিয়ে দেব। তোমরা চেষ্টা করবে নিজের ভাষায় নিজের ভাব প্রকাশ করার জন্য। এখন তোমার ভাবটা তোমার মতো প্রকাশ করার জন্য আমার কাছ থেকে একটু সহযোগিতা পাবে, কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করব কোনোভাবে নোট নির্ভর, গাইড নির্ভর, শীট নির্ভর হবে না। তোমরা ডেইলি একাধিক পেপার পড়বে, ডেইলি রাতের বেলায় ভালো করে টেলিভিশনের খবর দেখবে, তাহলে দেখবে তোমরা দেশ এবং বিশ্ব সম্পর্কে জানবে। এস.এম. ইয়াসিন বলছো ইমরান স্যার আপনার কোনো বই নাই? না, আমি এখনো বই লিখি না, বই লিখিনি, কারণ সাধারণ জ্ঞানের বই এটা আমি তোমাদের একটা 1 সেকেন্ড তোমাদের আমি দেখাচ্ছি একটা জিনিস। আচ্ছা, আমি বলছিলাম যে আমি নেক্সট ক্লাসে তোমাদের বলছিলাম যে আমি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি পড়াবো। এটা আমি আগের থেকে সিদ্ধান্ত নিয়েছি। এটা হচ্ছে গতকালকের সংবাদ পত্রিকা। সংবাদ পত্রিকায় তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে? শিরোনামটা বড় তো একটু দেখছো? লেখা আছে ইরান ও অপ্রতিরোধ্য ইসরায়েল। তোমরা দেখো এখানে এই সব আমার এই যে যেগুলো আমার লাগবে সেগুলো আমার আন্ডারলাইন করা। আমি এত বই, এত নোট, এত পেপার আমার আছে, তারপরও আমি এখানে নতুন বেশ কিছু তথ্য পেয়েছি যেটা আগামী ক্লাসে তোমাদের ভূ রাজনীতি লিখবো। আচ্ছা, আমি যদি বইটা আমি বের করে দিতাম তাহলে কি আমি আজকে বইতে এটা যোগ করতে পারতাম? এই জন্য না আমার বই লিখতে ভারী সমস্যা হয়, যে আমি বই লিখে বসে থাকবো নাকি তার বইয়ের আজকে তথ্য সাধারণ জ্ঞান কালকে পূরণ হবে, বাট ঐকিক নিয়ম পূরণ হবে না, ইংলিশ গ্রামার পূরণ হবে না, বাংলা গ্রামার পূরণ হবে না, যা ছিল তাই আছে। বই যতক্ষণ বিক্রি না হয় ততক্ষণ আমি বসে থাকবো, বই বিক্রি হবে আস্তে আস্তে। কিন্তু সাধারণ জ্ঞানে যদি আমার তথ্য এবং মানে বিষয়বস্তু চেঞ্জ হয়ে যায়, যেমন ধরো জো বাইডেন সে জলবায়ু চুক্তিতে ফিরে এসছে, ডোনাল্ড ট্রাম্প সরে গেছিল। তো ডোনাল্ড ট্রাম্প সরে যাওয়ার ফলে কি প্রভাব হয়েছিল, আবার বাইডেন আসার ফলে এখন কি আশা জাগা নিয়ে সুবিধা হচ্ছে, এটা কি আমি গতবার যদি নোট লিখতাম তাহলে কি এখন আমি সেই নোট দিতে পারতাম? এই জন্য আমার বই লিখতে একটু কষ্ট হয়, যে বই লিখতে গেলে দেখা যাবে যে আমি প্রতিদিন কষ্টে থাকবো, যে হ্যাঁ বইতে তো ওইটা আছে, আজকে এটা হলো, তাহলে এখন ওই বইতে ওই জায়গায় ওই পাতা এটা যাবে কিভাবে ছেলেমেয়েদের কাছে। এই জন্য আমি লিখতে পারি না, একটু সমস্যা হয়। তার পাশাপাশি দেখো এই যে এখানে দেখো এই যে আল আসকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা,
এটা মধ্যপ্রাচ্যের ব্যাপার। এরকম প্রত্যেকটা বিষয় দাগ রেখে এগুলো আমি পেপার থেকে কেটে তারপর এগুলো যার যার ফাইলে নিয়ে তারপর পড়ালেখা করে নোট তৈরি করি। তো যা পাবে তোমরা পাবে, কোনো অসুবিধা হবে না। বাংলাদেশ বিষয়গুলি প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়গুলি রিটেন কোর্সে আমার জানা মতে আপনি সেরা। সাগর শিকদার, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, নির্জন সরকার স্যারের নাম্বার, আচ্ছা তাহলে তোমরা ফোন নাম্বার পেয়ে গেছো, তোমাদের বন্ধুদেরকে বলো আগামীকাল তোমরা যদি 43-এ প্রিলিমিনারি যারা দেবে তারা কালকে 7:30 ক্লাসে সবই বাংলাদেশের সিলেবাসের অ্যাফেয়ার্সের সিলেবাসের 4 নম্বরে বাংলাদেশের অর্থনীতির উপরে আলোচনা করব। তোমাদের খুব ভালো লাগবে যারা প্রিলিমিনারিতে মানে পড়েছো, তারপরেও আমার মনে হয় ভালো লাগবে, তোমরা করো। বলো, আমরা আর একটু সময় নেব। বলবে আর কেউ কোনো প্রশ্ন করবে? আচ্ছা, আমি আরেকটা বলি, সেটা হলো এই যে আমি যেটা পড়ালাম এটা কিন্তু আমি পড়িয়েছি, তোমরা এখন রেকর্ডটাও দেখবে। আর ফাইনালি কিন্তু এটা আমি সুন্দর করে নোট করে সব আলাদা করে নোট করে এটা আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেব। মানে ক্লাসে তো এত লেখানো সম্ভব না, কিন্তু এখন তুমি রেকর্ডটা পড়লে দেখলেই বুঝতে পারবা যে স্যারের কথার সাথে আমার এগুলো মিলে যাচ্ছে। তখন তুমি একটু একটু লিখে রাখো, তারপর পিডিএফটা পেলে দেখবে তোমার নিজের মতো করে তৈরি করার সুযোগ তৈরি হয়ে যাবে। বলো বলো, আর যদি কেউ বলতে চাও বলো। রেখা রায়, থ্যাংক ইউ স্যার, তোমাকেও ধন্যবাদ রেখা, ভালো থেকো। তাহলে বোধহয় আমি আমাকে আজকে তোমাদের সামনে পরিষ্কার করলাম, সেটা হলো তোমরা আর কনফিডেন্স নিয়ে কোনো সন্দেহ করবে না, কারোর কথা শুনবে না। হ্যাঁ, একজন বলছো পুরো 1 মাস ডিমের উপরে ছিলা। তো ঠিক আছে, আজকে থেকে মানে কালকে করে আমরা ঈদের ছুটিতে ছুটি মানে মানে ক্লাস বন্ধ করে দিব। তারপরে আমরা ক্লাস শুরু করব 24 তারিখ থেকে। 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর এর ভিতরে আমি অনেক বিষয়ের উপরে নোট রেডি করে ফেলবো। বঙ্গবন্ধুর উপরে লেখা বাকি আছে, তারপরে এই অর্থনীতির উপরে অনেক নোট তৈরি করতে হবে, কোভিডের উপরে নোট তৈরি করতে হবে, অনেক বিষয়ের উপর নোট তৈরি করতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রাম, আমাদের তারপরে আদিবাসী নিয়ে আলাদা আলাদা নোট করতে হবে। তো যাও, তোমরা পিডিএফ পেলে ওই যে কোর্স প্ল্যানটা পেলে দেখতে পাবে যে কি কি বিষয় আমরা পড়ব। তাহলে আর কেউ কিছু মনে পায়? এই একজন বলছো, আয়ুব কি বলছো, সাথে তো সুবর্ণ জয়ন্তী মুজিব চিরন্তনের 10 দিন ব্যাপী অনুষ্ঠান। না, বলতে হবে না, এটা বলতে হবে না, এটা আলাদা করে আলাদা জায়গায় বলা যাবে। এটা তো আমার অর্জন না, আমার দেখাতে হবে 50 বছর আগে আমার কি কি চ্যালেঞ্জ ছিল। আরো চ্যালেঞ্জ ছিল, যেমন আমাদের রেমিটেন্স ছিল না, যেমন এখন আমাদের রেমিটেন্সের কথা বলছি। তারপরে যেমন আমাদের এখন দক্ষিণ এশিয়ায় আমরা দ্বিতীয়, $45 বিলিয়ন আমাদের রিজার্ভ। আমরা $45 বিলিয়ন উপরে আমরা এখন আন্তর্জাতিক বাণিজ্য করছি। এগুলো ভারী ভাই, আমরা গভীর সমুদ্র বন্দর করছি মাতার বাড়িতে।
আমরা পায়রায় বন্দর করেছি, এই এই যে যে করেছি এগুলো বেশ মানে ভালো ভালো কাজ হচ্ছে, এগুলো মানুষের কর্মসংস্থান বাড়াবে। আচ্ছা, রিটেন আপনার হ্যান্ড নোট কি সরাসরি পাওয়া যাবে? কে বলছিলা? ও তো চলে গেল, তুমি একটু ফোন করে কথা বলো তো। রিটেন নোট সরাসরি কথা বলছিলে সে। পীযূষ পাল, তুমি ভালো বলেছো যে বাংলাদেশের 100টি স্পেশাল ইকোনমিক জোন, 100টি স্পেশাল ইকোনমিক জোন নিয়ে বলার জন্য আমি তোমাদের এটা শুধু এটুকু বলবো, সেটা হলো আমাদের আমি তোমাদের একটু একটু প্লিজ, আমি একটা বলেছিলাম যে তোমাদের 3টা কথা একটু লিখতে হবে, একটু একটু 3টা শব্দ একটু লিখে দিবা। 1 নম্বর দিয়ে লেখো ডেমোগ্রাফিক ট্রানজিশন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক উইন্ডো। এই 3টা শব্দ লিখে রাখার পর তোমাদের শিখিয়ে দেবো, এবং এই 3টা শব্দের উপরে ভিত্তি করে বিসিএস এ প্রচুর লিখতে হয়। একজন সরাসরি হ্যান্ড নোটের কথা বলছিলে, সে টেলিফোন করে কথা বলল। তাহলে আমার মনে হয় যে আমরা কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা যারা 43 পরীক্ষা দেবে অবশ্যই অংশ নেবে। অংশ নিয়ে একটু দেখবে, তোমার যদি কোনো সমস্যা থাকে একটু জিজ্ঞেস করবে যে আমি এই জায়গাটা বুঝতেছি না, আমি বুঝিয়ে দেব। আচ্ছা, না এখন আজান হচ্ছে না, নিজে আজান হয়ে গেছে আগেই। তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাই, নাকি আর কেউ কিছু বলবে? আমার মনে হচ্ছে তোমরা যাও, কার যদি মনে হয় তোমরা আমার সাথে ফোনে কথা বললো, আমরা কথা বলবো। কি ব্যাপার আকুল বিশ্বাস, তুমি এখন বলছো স্যার কিভাবে জয়েন করব?
তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, আহ, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো সবাইকে আবার ধন্যবাদ স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ মিল্টন চন্দ্র বিশ্বাস, তোমাকেও ধন্যবাদ। তোমার হ্যালো, সুব্রত, আমার শেষ হয়েছে, এখন কি করব? তাহলে অফ করে দেবো না? আচ্ছা, ঠিক আছে।